ইরান তো সবে শুরু। দর্শক, মধ্যপ্রাচ্যে এমন এক প্রলয় আসছে যার কথা ধর্মগ্রন্থেও আছে, আর জিও পলিটিক্সের টেবিলে এখন সেটাই বাজি। কিন্তু এর মাঝেই এমন এক খবর এসেছে যা তেলাবিব থেকে ওয়াশিংটন সবার পায়ের তলার মাটি সরিয়ে দিয়েছে। কাতার, ছোট্ট দেশ কাতার, হঠাৎ করে এমন এক প্রস্তাব দিয়ে বসেছে যা শুনলে আমেরিকারও হার্ট অ্যাটাক হতে পারে। তারা বলছে, আমাদের আর আমেরিকাকে দরকার নেই, আমাদের বাঁচার একমাত্র উপায় একটি নূতন সামরিক জোট, একটি ইসলামিক ন্যাটো। আর এই জোটের মেম্বার কারা জানেন? মিশর, সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান। পাকিস্তানের নিউক্লিয়ার পাওয়ার আর সৌদির তেল এবং ডলার যদি এক হয়, তবে ইসরায়েলের দাদাগিরি কি আর টিকবে, নাকি এর আগেই সব তছনছ হয়ে যাবে? আজ আপনাদের সেই গল্পটাই শোনাবো, তাই আগামী 10 মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস, আর আপনারা দেখছেন এটাই রিয়ালিটি। দেখুন, প্রথমেই একটা বিষয় পরিষ্কার করি। এই যে ইসলামিক ন্যাটো বা নতুন সামরিক জোটের কথাটা বাজারে এলো, এটা কে বলল? কোনো সাধারণ নেতা নন, তিনি হলেন কাতারের সাবেক প্রধানমন্ত্রী হামাদ বিন জাসিম আল থানি। এখন আপনারা বলবেন, আরে উনি তো সাবেক, ওনার কথার কি কি দাম আছে? এখানেই আপনারা ভুল করবেন। হামাদ বিন জাসিম কাতারের সাধারণ রাজনীতিবিদ নন। তাকে বলা হয় কাতারের ডিপ স্টেট বা আসল ক্ষমতার কেন্দ্রবিন্দু। কাতারের বর্তমান আমির বা সরকার যা অফিসিয়ালি বলতে ভয় পায় বা আমেরিকা মাইন্ড করবে বলে বলতে পারে না, সেই কথাগুলোই হামাদ বিন জাসিমের মুখ দিয়ে বলানো হয়। এটাকে বলে টেস্টিং দ্য ওয়াটার, মানে ঢিলটা মেরে দেখো দুনিয়ার প্রতিক্রিয়া কি হয়। আজ হামাদ বিন জাসিম পরিষ্কার ভাষায় বলেছেন, সময় আর নেই। এমার্জেন্সি বেসিসে, মানে এক্ষুনি যুদ্ধকালীন তৎপরতায় আমাদের এক হতে হবে। তিনি নাম ধরে ধরে বলেছেন মিশর, সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান। লক্ষ্য করুন, তিনি কিন্তু নিজের দেশ কাতারের নাম বা অন্য ছোট ছোট দেশের নাম নেননি। তিনি বেছে নিয়েছেন এই 4টি দেশকে। কেন? কারণ তিনি জানেন মধ্যপ্রাচ্যে এখন যে আগুন জ্বলছে তাতে আমেরিকা আর জল ঢালবে না, বরং আমেরিকা সেই আগুনে ঘি ঢালছে। কাতার এতদিন ভাবত আমাদের মাটিতে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আছে, তাই আমরা নিরাপদ। আমরা আমেরিকাকে টাকা দিচ্ছি, তেল দিচ্ছি, জায়গা দিচ্ছি, বিনিময়ে ওরা আমাদের বডিগার্ড হয়ে থাকবে। কিন্তু গত কয়েকদিনে সেই ভুল ভেঙে চুরমার হয়ে গেছে। ইসরায়েল যখন গাজায় হামলা করে, আমেরিকা থামায়নি। ইরান যখন কাতারের দিকে মিসাইল তাক করার হুমকি দেয়, আমেরিকা কোনো গ্যারেন্টি দেয়নি। সুতরাং কাতার বুঝে গেছে এই আমেরিকান ইন্স্যুরেন্স পলিসি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, ওটা আর কাজ করবে না। দেখুন, আসলে সমস্যাটা কোথায় জানেন? সমস্যা হলো বিশ্বাস। মধ্যপ্রাচ্যের রাজারা এতদিন ভাবতেন আমরা আমেরিকাকে হাজার হাজার কোটি ডলারের অস্ত্র কেনার অর্ডার দিই, তাই আমেরিকা আমাদের বন্ধু। কিন্তু হামাদ বিন জাসিম এবং বাকিরা এখন বুঝতে পারছেন আমেরিকার যুদ্ধ বিমান, আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার, আমেরিকার বোমা, ওগুলো মুসলমানদের রক্ষার জন্য নয়, ওগুলো হয় মুসলমানদের মারার জন্য, নয়তো ইসরায়েলকে প্রোটেকশন দেওয়ার জন্য। আচ্ছা, সহজ একটা সমীকরণ বোঝাই আপনাদের। যদি কাল ইসরায়েল সিদ্ধান্ত নেয় তারা কাতারে হামলা করবে, যেটা তারা অলরেডি হুমকি দিয়ে রেখেছে, আমেরিকার সাধ্য নেই ইসরায়েলকে থামানোর। উল্টো আমেরিকা বলবে সরি, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। তখন কাতারের ওই মার্কিন ঘাঁটির কি হবে? ওটা তো তখন শুধু দর্শকের ভূমিকা পালন করবে। হামাদ বিন জাসিম এটাই বোঝাতে চেয়েছেন, ভাই নিজের চরকায় তেল দাও। আমেরিকার উপর ভরসা করে থাকলে সাদ্দাম হোসেন বা গাদ্দাফির মতো পরিণতি হবে। এক এক করে সবাইকে মারা হবে, ওয়ান বাই ওয়ান এভরি ওয়ান উইল বি হান্টেড। তাই তারা এখন এমন একটা জোট চাইছেন যেখানে আমেরিকার কোনো খবরদারি থাকবে না। তাহলে ভাবুন একবার, মধ্যপ্রাচ্যের বুকে এমন এক মিলিটারি অ্যালায়েন্স যেখানে আমেরিকার কোনো এন্ট্রি নেই, এটা আমেরিকার জন্য কত বড় চাপেটাঘাত। কারণ আমেরিকা যদি এই অঞ্চল থেকে আউট হয়ে যায়, তবে কাতারের কোনো লস নেই। কাতার, সৌদি আরব আমিরাত, কারোর সাথে কারোর কোনো শত্রুতা নেই এদের,
একমাত্র ইসরায়েল ছাড়া। আর ইরানের সাথে তো এদের সম্পর্ক এখন ভালো হচ্ছে, সৌদি ইরান ডিল হয়েছে, কাতার ইরান কথা বলছে। তাহলে আমেরিকার ঘাঁটি রেখে লাভটা কি? ওটা তো শুধু টেনশন বাড়াচ্ছে। এখন আসি আসল পয়েন্টে। এই যে 4টি দেশের নাম বললাম, এই 4টি দেশের নাম কেন এলো? কেন ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া নয়? দেখুন, জিওপলিটিক্সে আবেগ বলে কিছু নেই। আবেগ দিয়ে জিওপলিটিক্স চলে না, চলে লজিক দিয়ে। এই 4টি দেশের নাম প্রধানত আসার কারণ হলো, প্রথম পাকিস্তান এই জোটের একমাত্র দেশ যার কাছে নিউক্লিয়ার পাওয়ার বা পরমাণু বোমা আছে। ইসরায়েল যদি জানে যে উল্টো দিকের জোটের কাছে পরমাণু শক্তি আছে, তবে তারা হামলা করার আগে 100 বার ভাববে। পাকিস্তানের আর্মি, তাদের ট্রেনিং, তাদের মিসাইল টেকনোলজি এই জোটের মেরুদণ্ড হতে পারে। 2, তুরস্ক। ন্যাটোর মেম্বার হয়েও তুরস্কের যে মিলিটারি সক্ষমতা, ড্রোন টেকনোলজি এবং ইউরোপ এশিয়ার গেটওয়ে হিসাবে তাদের যে অবস্থান, তা অকল্পনীয়। তুরস্কের কাছে আছে মডার্ন ওয়ারফেয়ারের অভিজ্ঞতা। 3, সৌদি আরব ও কাতার। এদের কাছে আছে অফুরন্ত টাকা। ট্রাম্প সৌদি আরব থেকে 500 বিলিয়ন মানে 500 কোটি ডলারের ইনভেস্টমেন্ট নিয়ে গিয়েছিলেন। ভাবুন, এই বিপুল টাকা যদি আমেরিকার অস্ত্র কারখানায় না গিয়ে পাকিস্তান বা তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিতে ঢালা হয়, যদি নিজেদের প্রযুক্তিতে অস্ত্র বানানো হয়, টাকার অভাব তো নেই। এবার 4, মিশর। আরব বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী, সুয়েজ খাল তাদের নিয়ন্ত্রণে। সুয়েজ খাল বন্ধ হলে দুনিয়ার অর্থনীতি অচল হয়ে যাবে। সুতরাং এখন এই 4 শক্তি যদি এক হয়, ম্যান পাওয়ার, মানি, মিলিটারি টেকনোলজি এবং নিউক্লিয়ার ডিটারেন্স, তাহলে এটা শুধু একটা জোট থাকবে না, এটা একটা সুপার পাওয়ারে পরিণত হবে। আর মজার ব্যাপার হলো, ভবিষ্যতে এতে ইরানও যোগ দিতে পারে। চীন এবং রাশিয়া তো দরজায় দাঁড়িয়ে আছে ঢোকার জন্য। রাশিয়া এবং চীন চাইছে আমেরিকা এখান থেকে বের হোক একবার, তারপর তারা এই জোটকে পূর্ণ সমর্থন দেবে। চীন তার টেকনোলজি দেবে, রাশিয়া তার এয়ার ডিফেন্স দেবে। তখন আমেরিকার দাদাগিরি কোথায় যাবে? আপনারা হয়তো ভাবছেন, এত সুন্দর প্ল্যান, তাহলে ভাই কালকেই কেন হচ্ছে না? হচ্ছে না কারণ এই পথের কাঁটা অনেক বড়, আর সেই কাঁটার নাম হলো ইসরায়েল। ইসরায়েল খুব ভালো করে জানে, এই জোট যদি একবার দাঁড়িয়ে যায়, তবে তাদের মিলিটারি অ্যাডভান্টেজ বা ওই সামরিক শ্রেষ্ঠত্ব ধুলোয় মিশে যাবে। এতদিন ইসরায়েল একা আশপাশের দেশগুলোকে পিটিয়ে বেড়াতো। কিন্তু যখন পাকিস্তান, তুরস্ক, সৌদি আর মিশর এক হয়ে যাবে, তখন ইসরায়েল এই অঞ্চলে একা হয়ে যাবে। ইসরায়েলের স্ট্র্যাটেজি হলো ডিভাইড অ্যান্ড রুল। তারা আরবদের একে অপরের বিরুদ্ধে লাগিয়ে রাখে। কিন্তু হামাদ বিন জাসিম যে ডাক দিয়েছেন, তা হলো ঐক্যের ডাক। তিনি শব্দটা ব্যবহার করেছেন আর্জেন্ট বেসিস বা জরুরি ভিত্তিতে। কেন জানেন? কারণ ইসরায়েল বসে নেই। আজ ইরানকে মারছে, কাল হয়তো কাতারের কোনো শিপে অ্যাটাক করবে, পরশু হয়তো সৌদির তেলের খনিতে ড্রোন হামলা হবে, আর দোষ চাপাবে অন্য কারোর ওপর। কাতার বুঝতে পারছে জল এখন নাকের ডগা পর্যন্ত উঠে এসেছে। দেখুন, কাতারের সাবেক প্রধানমন্ত্রীর এই বক্তব্য আসলে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি একটা ওয়ার্নিং। তোমরা যদি এখনো এক না হও, তবে তোমাদের কবরের মাটিও তৈরি হয়ে আছে। ওই ওআইসির কথা ভুলে যান, ওটা এখন একটা নামমাত্র সংগঠন যার কোনো দাঁত নেই, নোক নেই। ওটা দিয়ে নিন্দা ছাড়া আর কিছু হয় না। কিন্তু এই প্রস্তাবিত সামরিক জোট, এটা হলো বাঘের মতো। এখানে আক্রমণ হলে পাল্টা আক্রমণের ক্ষমতা থাকবে, ন্যাটোর আর্টিকেলের মতো। একজনের উপরে হামলা মানে সবার উপরে হামলা। তুরস্কের উপরে হামলা হলে পাকিস্তান মিসাইল তাক করবে, সৌদির উপরে হামলা হলে মিশর সেনা পাঠাবে। এই ভয়টাই ইসরায়েলকে এই মুহূর্তে সবচেয়ে বেশি তাড়া করে বেড়াচ্ছে। দর্শক, দুনিয়া পাল্টাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা যে ওয়ার্ল্ড অর্ডার বা বিশ্ব ব্যবস্থা তৈরি করেছিল, তা আজ ভেঙে পড়েছে। ডলারের ক্ষমতা কমছে। আমেরিকা এখন আর আগের মতো পুলিশগিরি করতে পারছে না। কাতারের মতো ছোট দেশ, যারা একসময় আমেরিকার হুকুমের গোলাম ছিল, তারাও আজ চোখ রাঙিয়ে কথা বলছে। তারা বলছে, আমাদের নিরাপত্তা আমরাই দেখব।
চীন এবং পাকিস্তানের ঘনিষ্ঠতা, ইরানের সাথে আরবদের সন্ধি, আর এখন এই নূতন সামরিক জোটের প্রস্তাব, সব কিছুই ইঙ্গিত দিচ্ছে যে মধ্যপ্রাচ্যের মানচিত্র হয়তো আগামী কয়েক বছরে বদলে যাবে। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকা আর ইসরায়েল কি এত সহজে ছেড়ে দেবে রে ভাই? তারা কি চুপ করে বসে বসে দেখবে তাদের তেলের খনি আর তাদের আধিপত্য হাতছাড়া হয়ে যাচ্ছে? নাকি তারা শেষ কামড় হিসাবে বড় কোনো যুদ্ধ বাঁধিয়ে দেবে? হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের সলতেটা এই জোট গঠনের প্রক্রিয়াতেই পাকানো হচ্ছে। আমেরিকা এবং ইসরায়েল তাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে যাতে এই দেশগুলো এক প্ল্যাটফর্মে না আসতে পারে। কিন্তু দর্শক, স্রোত এখন কিন্তু উল্টো দিকে বইছে। জনগণ এখন সচেতন। যদি শাসকরা এই জোট না করে, তবে জনগণই শাসকদের গদি ধরে টানবে। কারণ এটা এখন আর রাজনৈতিক ইস্যু নয়, ইস্যুটা এখন অস্তিত্বের। আর যখন অস্তিত্বের প্রশ্ন আসে, তখন বাঘ আর মহিষও এক ঘাটে জল খায়। তাই একদিন এই জোট হবেই, হয়তো আজ নয়তো কাল। কিন্তু যখন হবে, তখন তেল আবিবের রাস্তায় আতঙ্কের সাইরেন আর থামবে না। এখন আপনাদের কি মনে হয়, আরবদের বাদশারা কি পারবে এই জোটের নেতৃত্ব দিতে, নাকি ডলারের চাপে, ট্রাম্পের চাপে তারা আবার পিছিয়ে যাবে? কমেন্টে জানান, আমি সবার কমেন্ট পড়ব। দেখা হচ্ছে পরের প্রতিবেদনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।